সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রদীপ কুমার মণ্ডল, তোমাদেরই প্রিয় প্রদীপ স্যার। তো গত ক্লাসে তোমাদের অষ্টম শ্রেণীর ক্লাসে আমরা বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের ক্লাসটি করছিলাম। সাথে আমরা শিখছিলাম কি পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, তারপরে কি আইসোটোপ, এইগুলো নিয়ে আলোচনা করছিলাম, তাই না? তো আমরা এখান থেকেই আজকে শিখব পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আরেকটা বলছিলাম আইসোটোপ। আইসোটোপ আইসোটোপ দেখো, এই জিনিসগুলো আমরা গতকাল শিখছিলাম। তাহলে আবার একটু দেখো, এই যে পরমাণুর কি থাকে, নিউক্লিয়াস, তাই না? নিউক্লিয়াসের বাইরে কি থাকে বলো তো? ইলেকট্রন। ইলেকট্রন থাকে না? তাহলে নিউক্লিয়াসের মধ্যে কয় ধরনের কণা থাকে বলো? নিউক্লিয়াসের মধ্যে কয় ধরনের কণা থাকে? দুই ধরনের, প্রোটন থাকে, নিউট্রন থাকে। প্রোটন, নিউট্রন। আর নিউক্লিয়াসের বাইরে কি থাকে? ইলেকট্রন। তাহলে আমাদের মোট পরমাণুর অভ্যন্তরে কয় ধরনের কণা পাই আমরা? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই দুটা থাকে কোথায়? এই দুটা থাকে হচ্ছে এই যে নিউক্লিয়াসের মধ্যে, তাই না? আর এই যে ইলেকট্রনটা এখানে নিউক্লিয়াসের বাইরে। আরও কক্ষপথ থাকতে পারে, ঠিক আছে না? এভাবে ইলেকট্রনগুলা ঘুরপাক খায় আর কি নিউক্লিয়াসের বাইরে। তো বলছিলাম ইলেকট্রনগুলো কি ধরনের চার্জ? নেগেটিভ। প্রোটনগুলো কি ধরনের চার্জ? পজিটিভ। নিউট্রনগুলোর কোনো চার্জ নেই, ওগুলো হচ্ছে কি জিরো। তাহলে এই কারণেই পদার্থের নিউক্লিয়াসটা কি ধরনের আধান বহন করে বা চার্জ বহন করে? ধনাত্মক, ঠিক আছে? ধনাত্মক চার্জ। তাহলে নিউক্লিয়াসের মধ্যে দেখো, নিউক্লিয়াসের মধ্যে কয় ধরনের কণা আছে? দুই ধরনের। একটা কি বলতো? প্রোটন, আর একটা হচ্ছে নিউট্রন। প্রোটন আর নিউট্রন। তাহলে মনে রাখবা, একটা মৌলের নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন থাকবে, যতগুলো প্রোটন থাকবে, একটি মৌলের, যে কোনো সেটা মৌল হতে পারে, একটি মৌলের নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন থাকবে সেই সংখ্যাটাকে, মানে কতটি প্রোটন, সেই সংখ্যাটাকে আমরা কি বলবো? পারমাণবিক সংখ্যা। এই পারমাণবিক সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করবো বলো তো? জেড দ্বারা প্রকাশ করব, ঠিক আছে? তাহলে একটি মৌলের নিউক্লিয়াসের মধ্যে যতটি প্রোটন থাকে সেই সংখ্যাটাকেই আমরা বলবো পারমাণবিক সংখ্যা। তো পারমাণবিক সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করবো আমরা? জেড দ্বারা প্রকাশ করব। এইবার আসো ভর সংখ্যায়। তো আরেকটা কথা বলি, পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করবে। এই জেড মানে হচ্ছে কি? প্রোটন সংখ্যা। তার মানে আমি লিখতে পারি কি বলতো? এই জেড মানেই হলো প্রোটন সংখ্যা। আবার একটা নিরপেক্ষ পরমাণু, নিরপেক্ষ পরমাণু মানে না পজিটিভ না নেগেটিভ, কি ওটা? জিরো, ঠিক আছে? তো নিরপেক্ষ পরমাণুতে যতগুলো ইলেকট্রন থাকবে ততগুলোই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকবে। তাহলে কি কি থাকে বলতো? ইলেকট্রন সমান প্রোটন। এটা কখন? একটা নিরপেক্ষ পরমাণু বা চার্জবিহীন পরমাণু। নিরপেক্ষ পরমাণু, নিরপেক্ষ পরমাণু, বোঝা গেছে? নিরপেক্ষ পরমাণু। ওই যে তোমরা প্রতীক লেখা শিখছিলে না, যেমন অক্সিজেনের প্রতীক ও, সোডিয়ামের প্রতীক এনে, এইগুলো হচ্ছে কি? নিরপেক্ষ পরমাণু। ক্যালসিয়ামের প্রতীক সিএ, এগুলোকে কি বলবো আমরা? নিরপেক্ষ পরমাণু। তাহলে একটা নিরপেক্ষ পরমাণুতে বা নিউট্রাল পরমাণুতে কি থাকবে? যতগুলো ইলেকট্রন থাকবে ততগুলোই প্রোটন থাকবে। আবারও বলছি, যতগুলো ইলেকট্রন থাকবে ততগুলোই প্রোটন থাকবে, ঠিক আছে? প্রোটনগুলো কোথায় থাকে? আবার বলো, প্রোটনগুলো কোথায় থাকে? নিউক্লিয়াসের মধ্যে। তাহলে যতগুলো প্রোটন থাকবে তাকে কি বলবো আমরা? পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করব? জেড দ্বারা। তাহলে একটা মৌলের নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন থাকবে সেই সংখ্যাটাকে কি বলবো আমরা? পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করব? জেড দ্বারা। জেড মানে কি বলতো? পি, মানে জেড মানে হচ্ছে পি। তাহলে আবার একটা নিরপেক্ষ পরমাণুর বেলায় ইলেকট্রন সংখ্যা সমান কি? প্রোটন সংখ্যা। কিন্তু যদি পরমাণু নিরপেক্ষ না হয়, যদি চার্জিত পরমাণু হয়, তাহলে কিন্তু আবার ইলেকট্রন আর প্রোটন সমান থাকে না। তখন ইলেকট্রন হয় ঘাটতি হবে, না হলে বাড়তি হবে, ঠিক আছে? কিন্তু এই নিউক্লিয়াস থেকে কখনো প্রোটন কিন্তু যেতেও পারে না কোথাও, আবার ঢুকতেও পারে না। তাই আমরা নিউট্রন, এই প্রোটন সংখ্যাটাকেই আমরা পারমাণবিক সংখ্যা বলবো। এটা মৌলের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য বহন করে, ঠিক আছে? কিন্তু ইলেকট্রনটা আরেক পরমাণুতে চলেও যেতে পারে, আবার আরেক পরমাণু থেকে আসতেও পারে। কিন্তু নিউক্লিয়াসের মধ্য থেকে প্রোটন কখনো এক পরমাণু থেকে আরেক পরমাণুতে যায় না, যেতে পারে না। মনে রাখবা যে নিউক্লিয়াস থেকে কোনো মানে এই কণাগুলো বেরিয়ে আরেক পরমাণুতে যেতে পারে না, ইচ্ছা মতো বা কোনো কারণে যেতে পারে না, ঠিক আছে? যদি নিউক্লিয়াস থেকে এই নিউট্রন, প্রোটন এগুলো বেরিয়ে যায়, ওই পরমাণু আর থাকে না, কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে, ঠিক আছে? তাহলে
ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের বাইরে থাকে বলে এরা কিন্তু যেতে আসতে পারে। তো ইলেকট্রন যখন নড়চড় হয়ে যায়, ইলেকট্রন যখন কোথাও পূর্ণ পরমাণুতে চলে যায় বা অন্য পরমাণু থেকে ইলেকট্রন আসে, তখন ঘাটতি বাড়তি হয়। এই ইলেকট্রনগুলো নেগেটিভ চার্জ বহন করে বলে, তো ইলেকট্রনগুলো কোনো পরমাণুর মধ্যে যদি ঢুকে যায় তাহলে কি হবে? বাড়তি হবে। ইলেকট্রনগুলো যখন কোনো পরমাণুর মধ্যে ঢুকে যাবে তখন কি হবে? ইলেকট্রনের বাড়তি হবে, বেড়ে যাবে না? তো বেড়ে গেলে কি হবে? ইলেকট্রন বেড়ে গেলে কি হবে? ঋণাত্মক চার্জের বাড়তি হবে। ঠিক আছে, ইলেকট্রনের বাড়তি মানেই ঋণাত্মক চার্জের বাড়তি। আবার যদি ইলেকট্রন বেরিয়ে চলে গেল তাহলে কি হবে? ইলেকট্রন কমে যাবে না? তাহলে ইলেকট্রন কমে যাওয়া মানে ধনাত্মক চার্জের বাড়তি। ধনাত্মক চার্জ তখন আবার বেশি হয়ে যাবে, ইলেকট্রনের ঘাটতি হয়ে যাবে, তখন ঋণাত্মক চার্জের ঘাটতি হবে। তখন আর পরমাণু নিউট্রাল থাকে না, বুঝছো? তখন পরমাণু এইরকম হয়ে যায়। দেখো ক্যালসিয়ামটা, এই যে সোডিয়ামটা হয়ে যাবে, তখন এটা থেকে Na+ হবে, একটা ইলেকট্রন চলে যাবে। আবার মনে করো ক্লোরিন একটা ইলেকট্রন যদি নিয়ে নেয়, গ্রহণ করে, তখন কি হয়ে যাবে? নেগেটিভ হবে। মানে এটাতে কি হয়েছে বলো তো? একটা ইলেকট্রন চলে গেছে। একটা ইলেকট্রন চলে যাওয়া মানে ইলেকট্রনের ঘাটতি হয়ে গেছে। তাহলে কি হয়েছে? পজিটিভ চার্জ, তখন ওটা নিরপেক্ষ নাই। একটা ইলেকট্রন বেশি হয়ে গেছে মানে ঋণাত্মক চার্জ বেশি হয়েছে। তখন এইগুলো পরমাণুকে আর আমরা নিরপেক্ষ পরমাণু বলবো না। ঠিক আছে, তাহলে নিরপেক্ষ পরমাণু মানে যেখানে কোনো ইলেকট্রনের ঘাটতি বাড়তি নাই, যতগুলো ইলেকট্রন থাকবে ততগুলোই কি থাকবে বলতো? প্রোটন থাকবে। খেয়াল করো, আমরা বলছিলাম কি, একটা পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যতটি কি থাকবে বলতো? প্রোটন। যতটি প্রোটন থাকবে সেই সংখ্যাটাকে বলবো আমরা তার পারমাণবিক সংখ্যা। তার পারমাণবিক, ওই মৌলের পারমাণবিক সংখ্যা। যেমন সোডিয়ামের, এই যে সোডিয়াম, তার হচ্ছে ওই নিউক্লিয়াসের মধ্যে 11টি প্রোটন থাকে। কয়টি প্রোটন থাকে বলতো? 11টি। তো এই সোডিয়ামের পারমাণবিক সংখ্যাকে বলবো আমরা কত? 11। এইভাবে লেখা হবে, এইখানে 11 লিখবো। ঠিক আছে, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, এবার আসি ভর সংখ্যা। এখন বলো, নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকে? প্রোটন আর নিউট্রন। তো আমরা খালি প্রোটন সংখ্যাকে কি বলেছি? পারমাণবিক সংখ্যা। এই যে পি, পারমাণবিক সংখ্যা প দিয়ে শুরু হয়েছে না? এদের মধ্যে, এই নিউক্লিয়াসের মধ্যে কে কে আছে বলতো? প্রোটন আর নিউট্রন। প্রোটন আর নিউট্রনের সম্মিলিত মানে সংখ্যাটা, মানে মোট সংখ্যাটাই হবে ভর সংখ্যা। বুঝেছে? তাহলে একটা মৌলের পরমাণুর মধ্যে যতটি প্রোটন আর নিউট্রন মিলে থাকে আর কি, যতগুলো প্রোটন আর নিউট্রন মিলে থাকে, মানে প্রোটন আর নিউট্রনের মানে মোট সংখ্যাটাকেই বলা হবে ভর সংখ্যা। তাহলে এই ভর সংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? এ দ্বারা প্রকাশ করব, মনে রাখবা। তাহলে একটা মৌলের নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন ও নিউট্রন থাকে একসাথে, দুটা, ঠিক আছে, যতটি প্রোটন আর নিউট্রন থাকে তাকে কি বলা হয়? ভর সংখ্যা। তাহলে এই যে নিউক্লিয়াসের ভিতরে যারা থাকে, নিউক্লিয়াসের ভিতরে যারা থাকে তাদের একটা কমন নাম আছে, বুঝে গেছে? তাদের নামকে বলা হয় নিউক্লিয়ন। বুঝে গেছে? নামটা মনে থাকবে, নিউক্লিয়ন। বুঝে গেছে? নিউক্লিয়ন। একটা নিউক্লিয়াসের মধ্যে যেই কণাগুলো থাকে, নিউক্লিয়াসের মধ্যে যেই কণাগুলো থাকে, কি কি কণা থাকে বলো তো? নিউক্লিয়াসের মধ্যে থাকে কে? প্রোটন থাকে আর নিউট্রন থাকে। এই যে প্রোটন আর নিউট্রন, এই প্রোটন আর নিউট্রনের সাধারণ নাম কি বলো তো? নিউক্লিয়ন। ঠিক আছে, তাহলে যতগুলো নিউক্লিয়ন থাকে তাকে কি বলবো আমরা? ভর সংখ্যা। আমরা এইভাবেও বলতে পারি, কোনো নিউক্লিয়াসের নিউক্লিয়ন সংখ্যাকেই বলা হয় ভর সংখ্যা। কোনো মৌলের নিউক্লিয়াসের বা কোনো মৌলের নিউক্লিয়ন সংখ্যাকেই বলা হয় ভর সংখ্যা, যতটি নিউক্লিয়ন আছে। কারণ নিউক্লিয়নগুলোকে সাধারণভাবে, এই যে প্রোটন আর নিউট্রনগুলোকে সাধারণভাবে কি বলা হয়? এদের কমন নামটা কি বলতো? নিউক্লিয়ন। মানে নিউক্লিয়াসের মধ্যে যারা থাকবে তাদেরকে কি বলবো আমরা? নিউক্লিয়ন। তাহলে নিউক্লিয়নের মধ্যে যারা যারা থাকে তাদের মোট সংখ্যা কয়টা আছে? প্রোটন আর নিউট্রন মিলে যতটি থাকে তাদেরকে কি বলবো বলতো? ভর সংখ্যা। এবং তাদের সাধারণভাবে কি বলবো? নিউক্লিয়ন। তাহলে আমরা এভাবে বলতে পারি, একটা মৌলের নিউক্লিয়াসের মধ্যে যতটি প্রোটন ও নিউট্রন থাকে তার মোট সংখ্যাকেই বলে ভর সংখ্যা। অথবা আমরা বলতে পারি, কোনো মৌলের নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত নিউক্লিয়ন সংখ্যাকেই বলা হয় কি বলো? ভর সংখ্যা। ভর সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করবো বলতো? এ দ্বারা। ভর সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করবো? এ দ্বারা। তাহলে দুইটা জিনিস শেখা হলো, তাই না? আচ্ছা, এইবার আমরা পড়বো আইসোটোপ। আমি একটা চিত্র আঁকাচ্ছি। এখানে একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বাইরে এই পরমাণুর
একটা ইলেকট্রন আছে এবং নিউক্লিয়াসের ভিতরে একটাই প্রোটন আছে। এই মৌলটাই হচ্ছে কি হাইড্রোজেন। ঠিক আছে, হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে একটা প্রোটন আছে এবং নিউক্লিয়াসের বাইরে একটা ইলেকট্রন আছে। কিন্তু প্রকৃতিতে আরও কিছু হাইড্রোজেন পরমাণু পাওয়া গেছে যাদের নিউক্লিয়াসের মধ্যে একটা প্রোটন এবং একটা নিউট্রন আছে এবং নিউক্লিয়াসের বাইরে একটা ইলেকট্রন আছে। আরেক ধরনের পাওয়া গেছে তোমার হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে একটা প্রোটন এবং দুইটা নিউট্রন আছে, বুঝছো? নিউক্লিয়াসের বাইরে আছে একটাই ইলেকট্রন। দেখো এটাও হাইড্রোজেন, ঠিক আছে? তাহলে বলো তো এবার আমাকে নিউক্লিয়াসের মধ্যে কয়টা আছে বলো তো? তাহলে এর ভর সংখ্যা কত? 1। নিউক্লিয়াসের মধ্যে যতটি থাকবে তাহলে তার ভর সংখ্যা কত হবে? 1। তাহলে এর ভর সংখ্যাটাকে আমরা লিখবো মাথার উপরে, ঠিক আছে? মাথাটা মানবদেহের সবচেয়ে ভারী অঙ্গ কোনটি বলো তো? মাথাটা মানবদেহের সবচেয়ে ভারী অঙ্গ কোনটি? মাথা। এই জন্য মাথায় রাখবো কি ভর সংখ্যা, ভারীটা, ঠিক আছে? আর এই যে পায়ে রাখবো প্রোটন, পায়ে কি রাখবো? প্রোটন। ওই যে পা প্রোটন, পারমাণবিক সংখ্যা পায়ে থাকবে, ঠিক আছে? এখানে রাখবো হচ্ছে প্রোটন। কয়টা আছে প্রোটন বলো তো? একটা। তাহলে প্রোটন আছে একটা, তার মানে পারমাণবিক সংখ্যা 1। মাথায় থাকবে কি ভর সংখ্যা, কত লিখবো এখানে? এই যে দেখো ভর সংখ্যা নিউক্লিয়াসের মধ্যে আছে কয়টা? একটা। এইবার এটার কথা চিন্তা করো, নিউক্লিয়াসের মধ্যে আছে কয়টা? দুইটা। তাহলে ভর কত? 2। ভর সংখ্যা এইখানে লিখবো 2, ঠিক আছে? এইখানে লিখবো পারমাণবিক সংখ্যা কত? না, পারমাণবিক সংখ্যা প্রোটন কয়টা আছে? একটা। তাহলে এখানে লিখবো 1, ঠিক আছে? এবার এইখানে ভর সংখ্যা কত লিখবো বলো তো? 3। পারমাণবিক সংখ্যা কত? 1। গুড। তাহলে বুঝতে পারছো? দেখো তিনটাই হাইড্রোজেন পরমাণু, কিন্তু পার্থক্য আছে। কি পার্থক্য দেখো? প্রত্যেকটারই পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা একই, যেটা মৌলিক পদার্থের বৈশিষ্ট্য বহন করে। পারমাণবিক সংখ্যাগুলো একই থাকবে, কিন্তু খেয়াল করে দেখো মানে স্বতন্ত্র মৌলিক পদার্থের পারমাণবিক সংখ্যা একই রকম হবে, তাই না? মানে একটা মৌলিক পদার্থের যতই পরমাণু থাক পারমাণবিক সংখ্যাটা কি হবে? একই হবে, একরকমই হবে। তাহলে এর পারমাণবিক সংখ্যা কত? 1, বা প্রোটন সংখ্যা 1। এর পারমাণবিক সংখ্যা 1, এরও পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 1। কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখো এর ভর সংখ্যা কত? 1, এর ভর সংখ্যা 2, এর ভর সংখ্যা 3। কিসের কারণে চেঞ্জ হয়েছে বলো তো? এর নিউক্লিয়াসের মধ্যে শুধুই কি আছে? একটা প্রোটন। কিন্তু এর মধ্যে কি আছে বলো তো? একটা প্রোটন একটা নিউট্রন। এর মধ্যে আবার কি আছে? একটা প্রোটন দুইটা নিউট্রন। তাহলে মৌলিক পদার্থ কিন্তু একই। কি মৌলিক পদার্থ এগুলা লিখছি আমরা? হাইড্রোজেন। সবই কিন্তু একই মৌলিক পদার্থেরই পরমাণু, কিন্তু ভর সংখ্যা ভিন্ন ভিন্ন। কি একই বলতো? একই হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা একই, কিন্তু ভর সংখ্যা ভিন্ন ভিন্ন। কেন ভর সংখ্যা ভিন্ন হয়েছে? নিউট্রন সংখ্যার পার্থক্যের কারণে। নিউট্রন সংখ্যাগুলো আলাদা আলাদা, প্রত্যেক পরমাণুর নিউট্রন সংখ্যা একই রকম নয়, কিন্তু মৌলিক পদার্থটা একই, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে একই মৌলের, দেখো তো একই মৌল না এগুলা সবই কি হাইড্রোজেন, একই মৌলের ভিন্ন ভিন্ন ভরের পরমাণুকে পরস্পরের কি বলবো? আইসোটোপ বলবো। আইসোটোপ, এই যে দেখো টোপ, তাই না? শেষে নামের পরে উচ্চারণ কি হচ্ছে? টোপ না, এই যে প। তাই পারমাণবিক সংখ্যাগুলো সমান। আইসোটোপ, এই যে লিখছি আইসোটোপ। তাহলে কি যে প উচ্চারণ হচ্ছে না? নামের শেষে যার প উচ্চারণ তার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সমান। আবার আইসোটোনও আছে, নামের শেষে কি থাকবে? ন। আইসোটোন, টোন মানে দন্ত না, কার নামের আগে আসে বলো তো? নিউট্রন। নিউট্রন, তাই না? ওর আবার নিউট্রন সংখ্যা বলো সমান হবে, ঠিক আছে না? তাহলে ওটা মৌলিক পদার্থ আলাদা হবে, সেটা পরের ক্লাসে আমরা পড়বো। তাহলে দেখো আইসোটোপ, প সমান মানে কি? পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সমান। তাহলে একই মৌলের ভিন্ন ভিন্ন ভরের পরমাণুকে পরস্পরের কি বলবো বলতো? আইসোটোপ। এই আইসোটোপগুলো কেন হয়েছে বলতো? কি সংখ্যা সমান? পারমাণবিক সংখ্যা সমান, কিন্তু কি ভিন্ন তার কারণে ভিন্ন হয়েছে বলো? দাদা কি ভিন্ন? এটা প্রোটন সংখ্যা তো একই আছে, ভর সংখ্যা ভিন্ন। কি কারণে ভর সংখ্যা ভিন্ন হয়েছে? নিউট্রন সংখ্যার আলাদার কারণে। ক্লিয়ার? বুঝে গেছে? তাহলে একই মৌলের আমরা ভর সংখ্যা কাকে বলে এটা যদি বলতে চাই তাহলে কি বলবো বলতো? একই মৌলের ভিন্ন ভিন্ন ভরের পরমাণুকে পরস্পরের কি বলবো? আইসোটোপ। তাহলে এই আইসোটোপের একটা নাম আছে, এইটাকে বলা হয় প্রোটিয়াম। হাইড্রোজেনের 3টা আইসোটোপের 3টা নাম আছে,
ঠিক আছে, আরও আইসোটোপ আছে হাইড্রোজেনের, মোট 7টা আইসোটোপ পাওয়া যায়, কিন্তু এর কয়টার অস্তিত্ব পাওয়া যায়। ঠিক আছে, এই আইসোটোপের নাম হচ্ছে, এই হাইড্রোজেনের এই পরমাণুটার বিশেষ নাম হলো প্রোটিয়াম। ঠিক আছে, প্রোটিয়াম। এটা হলো হাইড্রোজেনের এই পরমাণুটার নাম হচ্ছে ডিউটেরিয়াম, ডিউটেরিয়াম, হ্যাঁ ডিউটেরিয়াম। আর এটা হচ্ছে ট্রিটিয়াম, ট্রিটিয়াম। ঠিক আছে না, ডিউটেরিয়াম, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। প্রকৃতিতে এটাই অ্যাভেলেবল, এইটা খুবই কম পাওয়া যায়, এটা পাওয়া যায় না বললেই চলে। ঠিক আছে না। আচ্ছা, এবার তোমাদের আরেকটা জিনিস শেখাই। দেখো পানির সংকেত কি বলতো, শিখেছিল H2O, গুড। এটা কি বলতো, হাইড্রোজেন না, হাইড্রোজেন আর অক্সিজেন। হ্যাঁ, তোমাদের ভর, পারমাণবিক ভরগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, হাইড্রোজেনের ভরটা কত আছে বলো, হাইড্রোজেনের ভর কিন্তু 1, এই যে ভর 1, তাই না, এই হাইড্রোজেন ভর 1, অক্সিজেনের ভর, এর হাইড্রোজেনের সাথে আছে কত 2, আর অক্সিজেনের কত 16, এটাকে ক্যালকুলেশন করলে হয় কত 18, এই যে 2 আর 16 যোগ করলে 18। কিন্তু এই হাইড্রোজেনটা যদি আমরা নিই, ডিউটেরিয়ামকে H দ্বারা প্রকাশ করা হয়, এই রকম একটা, এটাও এই ডিটাও কিন্তু হাইড্রোজেনই। হাইড্রোজেনের কোন অ্যাটম বলো তো, এটা ডিউটেরিয়াম। তাহলে এইটা যদি হতো, তাহলে সেই পানিটার ভর কত হতো, দেখো এই হাইড্রোজেনের ভর কত বলো তো, 2 না, 2 গুণন আছে কত সংখ্যায় 2, যোগ অক্সিজেন কত 16, তাহলে 2 2 গুণ 4, 16 আর 4 20। দেখো তো এটার থেকে এটার ভর বেশি না, এই জন্যে এই পানিটাকে বলা হয় ভারী পানি। ঠিক আছে, ভারী পানি। ঠিক আছে না, এই পানিটাকে আমরা বলবো ভারী পানি। যদি তোমাদের বলে ভারী পানির সংকেত কি, পানির সংকেতটা হলো H2O, ভারী পানির সংকেত কি G2O। ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, যা পড়লাম তাই একবার একটু রিভাইজ করি। তাহলে একই মৌলের ভিন্ন ভিন্ন ভর কেন হয়েছে বলো তো, এবার বলবা একই মৌলের ভিন্ন ভিন্ন ভরটা কেন হলো? গুড, নিউট্রন আলাদা। এই তো শিখে ফেলছো, তাই না? এবার যারে ধরবো সে বলবা, কে বলবো আগে বলো, পারমাণবিক সংখ্যা কি বলো, মামুনের নামটা কি ভুলে গেছে, নিঝুম। হ্যাঁ, নিঝুম বলো পারমাণবিক সংখ্যা। কোন মৌলের প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলে। গুড। আচ্ছা, এবার বলবা হচ্ছে, কে বলবা, কোন মৌলের নিউক্লিয়ন সংখ্যাই ভর সংখ্যা। গুড, কোন মৌলের নিউক্লিয়ন সংখ্যাই ভর সংখ্যা। এবার বলবা আইসোটোপ। একই মৌলের ভিন্ন ভিন্ন ভরের পরমাণুকে আইসোটোপ বলে। পরস্পরের আইসোটোপ বলে। তাহলে এই যে ভিন্ন ভিন্ন ভর হওয়ার কারণটা কি বলতো, কে বলতে পারো? ভিন্ন ভিন্ন ভর হয়েছে কেন? একই মৌলের নিউট্রন সংখ্যার আলাদার কারণে। গুড, সুন্দর হয়েছে, সবাই পারছো। আচ্ছা, অষ্টম শ্রেণীতে যারা পড়ছো, অষ্টম শ্রেণী অনুযায়ী অষ্টম শ্রেণীতে ইলেকট্রন বিন্যাস যতটুকু শেখানো হবে সেইটুকু, মানে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের বাহিরে কোন কক্ষপথে কয়টা থাকবে সেটা আমরা বিন্যাস করা শিখব। তো এটা আমরা বিস্তারিত শিখবো নবম শ্রেণী থেকে, তবে আমরা অষ্টম শ্রেণীতে যেটুকু আছে সেইটুকু আমরা শিখবো। ঠিক আছে, দেখো এই যে নিউক্লিয়াস আমরা আঁকছিলাম, তাই না? নিউক্লিয়াসের বাইরে কক্ষপথ থাকে, ওখানে ইলেকট্রন থাকার জায়গা, তাই না? নিউক্লিয়াসের মধ্যে থাকে কি, প্রোটন নিউট্রন, থাকলো ওরা থাক, ওদের আমরা চেঞ্জ করব না। এখন এই যে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলো বসার জায়গা আছে, কক্ষপথ আছে, যেমন তোমরা ক্লাসে বসছো না একটা বেঞ্চে, তাই না? তো এই রকম ইলেকট্রনগুলো বসে বসে থাকে, ঘুরে আর কি, এখানে এক একটা কক্ষপথে এক এক জায়গায় ইলেকট্রন থাকে। তো এই ইলেকট্রনগুলা কোন কক্ষপথে কতটি থাকবে বা কিভাবে বিন্যাস করা হবে সেইগুলো আমরা বের করব। এই কক্ষপথগুলোকে প্রকাশ করা হয় এন দ্বারা। দেখো এটা এন এর মান 1 মানে 1 নম্বর কক্ষপথ, এন এর মান 2 মানে 2 নম্বর কক্ষপথ, তারপরে এন এর মান 3 মানে 3 নম্বর কক্ষপথ। ঠিক আছে, এখন কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে সেটা আমরা নির্ণয় করব এই ফর্মুলা দ্বারা। মনে রাখবা 2n², এই ফর্মুলা দ্বারা, বুঝা গেছে? আবার দেখো n সমান 1 হলে এই কক্ষপথটার একটা নাম হলো কে, n সমান 2 হলে এই কক্ষপথের নাম হলো l, n সমান 3 হলে এই কক্ষপথের নাম হলো m, তারপরে এভাবে যাবে আর কি। বুঝতে পারছো? অনেক কক্ষপথ থাকতে পারে। তাহলে নিউক্লিয়াসের বাইরে প্রথম কক্ষপথ n এর মান কত বলো তো, 1, তখন কত, এটাকে বলবো কে। n এর মান 2, তখন কি বলবো এটাকে l। n এর মান 3, তখন কি বলবো এটাকে m। ঠিক আছে, এখন এই সূত্র দ্বারা নির্ণয় করা হবে। দেখো n এর মান যখন 1, তখন কি কক্ষপথ বলো তো, কে। তাহলে এর ইলেকট্রন ধারণ ক্ষমতা, এর ইলেকট্রন ধারণ ক্ষমতা, এই ধারণ ক্ষমতা হচ্ছে, আমরা এখন বের করি, এই সাইডটা মিশাবো না, এইখানে লিখবো। এই ধারণ ক্ষমতা দেখো আমাদের কি 2n² না ফর্মুলা,
2n স্কোয়ার, তাহলে n এর মান কত বসাবো বলো? 1 না? তাহলে এই 1 এর উপর স্কোয়ার মানে কি 1ই হয়, একই হয়, তাই না? তাহলে 2 কে 2টি। আচ্ছা n সমান যদি 2 হয় তাহলে কি হবে? k এর পর কি কক্ষপথ বলো তো? l। l এর ইলেকট্রন ধারণ ক্ষমতা। আচ্ছা ধারণ ক্ষমতাকে কি লেখা যাবে? 2n স্কোয়ার। আচ্ছা n মানে কত এখানে বলো তো? n এর মান কত বসাবো? 2 স্কোয়ার, তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8। তাহলে n সমান 3 হলে কি কক্ষপথ বলো তো? kl m। m এর ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n স্কোয়ার মানে কত বলো তো? 2 ইন্টু এই যে এই n এর মান কত বলো? 3। তাহলে 3 3 9, 9 দুগুণ 18। তারপরে n সমান 4 হলে এভাবে চলতে থাকবে, ঠিক আছে? এখন দেখো এই যে আমরা একটা পরমাণু নিই, মনে করো সোডিয়ামের ইলেকট্রন আছে 11টা। এখানে যেটা থাকে সেটা কি? পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা মানে একটা নিরপেক্ষ পরমাণু না, যতগুলো প্রোটন ততগুলোই কি থাকবে? ইলেকট্রন থাকবে। তাহলে এর প্রথম কক্ষপথে, এই যে দেখো প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে বলো তো? ওই ফর্মুলা অনুযায়ী প্রথম কক্ষপথে কয়টা দিবা বলো? 2টা। তাহলে প্রথম কক্ষপথে কয়টা বসার জায়গা আছে বলো তো? 2টা ইলেকট্রন, এই যে 2টা দিলাম। দ্বিতীয় কক্ষপথে এনের এই যে 2 নম্বর কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকবে বলো তো? 8টা। 3 নম্বর কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকবে বলো তো? 18টা। 18টা লেখা লাগে, কিন্তু খেয়াল করে দেখো আমাদের মোট ইলেকট্রন কয়টা আছে? তাহলে আমাদের 2টা আর 8টা কয়টা হলো? 10টা। আর আমাদের আছে কয়টা? মোট কয়টা ইলেকট্রন? 11টা। তাহলে আমি দিয়েছি প্রথম কক্ষপথে বসাইছি কয়টা? 2টা। পরের কক্ষপথে বসাবো 8টা বসাবো, বুঝে গেছে? তাহলে মোট বসানো হলো কয়টা বলো তো? 8টা আর 2টা 10টা। আর আমাদের থাকলো কয়টা? 11টার মধ্যে 10টা বসাইছি, আর কয়টা আছে? একটা। আমাদের আছে কয়টা? একটা। তাহলে ওখানে আমরা একটাই বসাবো, ঠিক আছে? তাহলে দেখো তো 2 8 কি হলো? 1। এইটা হলো আমাদের এই 2n স্কোয়ার ফর্মুলা দিয়ে ইলেকট্রন বিন্যাস। আবার মনে করো ম্যাগনেসিয়াম, দেখো তো ম্যাগনেসিয়ামের আছে হচ্ছে 12টা। তাহলে 12টার প্রথম কক্ষপথে কয়টা বসবে বলো তো? 2টা। পরের কক্ষপথে কয়টা বসবে? 8টা। তাহলে হলো কয়টা? 10টা। 8টা 2টা 10টা। তাহলে আমাদের আছে কয়টা মোট ইলেকট্রন? তাহলে পরের কক্ষপথে কয়টা বসবে? 2টা। ক্লিয়ার, বুঝতে পারছো? এবার তোমার একটা দিই, তোমরা করো, বের করবে তোমরা। সিলিকন 14 বসাও তো, কয়টা ইলেকট্রন হবে? হ্যাঁ, কোন কক্ষপথে কয়টা? 2 8 4। গুড, 2 8 4 বসাও এখানে। 2, ওখানে দেখাইছো, ঠিক আছে, তুমি এখানেও দেখাবা। 2 8 4। কেউ পারছো? 2টা 8টা 4টা, 2টা 8টা 4টা। গুড, ফাইন। 2টা 8টা 4টা, ঠিক আছে না? হয়েছে। তাহলে সিলিকনের কি কি করলা তোমরা? 2টা 8টা 4টা, ঠিক আছে? এইভাবে করতে করতে আমাদের ভালো লাগছে? আচ্ছা, এইরকম ভাবে করতে করতে দেখো আমরা এই যে পটাশিয়াম 19-এর ইলেকট্রন বিন্যাসটা করব। কত হবে বলো তো? আচ্ছা, আর্গন, তার আগে 18 নম্বরটা করি। আর্গন, খেয়াল করো আর্গনের ইলেকট্রন বিন্যাস কত হবে বলো তো? 2। তারপরে কয়টা দিব বলো তো? 8টা। তাহলে কয়টা হলো মোট? 10টা। 18টার মধ্যে 10টা দেওয়া হয়েছে, আর কয়টা থাকলো? তাহলে এখানে কয়টা হবে? 8টা। এটা আর্গন পর্যন্ত এই সূত্রটা সাপোর্ট করে, বুঝা গেছে? এই পর্যন্ত হয়। তারপরে এই যে দেখো পটাশিয়ামের 19 এর ইলেকট্রন বিন্যাসটা কি হবে? প্রথমে 2টা, তারপরে 8টা। তারপরে দেখো মোট গেল কয়টা বলো তো? 10টা। আর কয়টা আছে? 9টা। তাহলে এখানে 9টা হওয়ার কথা ছিল, বুঝা গেছে? এখানে 9টা হওয়ার কথা ছিল, কিন্তু এটা হয় না। এটার ইলেকট্রন বিন্যাস যেটা হয় এটা হয় না, এই ইলেকট্রন বিন্যাসটা নয়। পটাশিয়ামের এই ইলেকট্রন বিন্যাসটা হয় 2 8 8 1। দেখো একটা ব্যাপার হচ্ছে, পটাশিয়ামের এই যেটা হচ্ছে কি 3 নম্বর না কক্ষপথ? 3 নম্বর কক্ষপথে বসার জায়গা কয়টা আছে বলো তো? 3 নম্বর কক্ষপথে বসার জায়গা 18টা, কিন্তু 3 নম্বর কক্ষপথে 9টাই বসতে পারছে না। 8টা রেখে পরের কক্ষপথে একটাকে দিয়ে দিয়েছে। পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা হয় এইটা। কেন এইটা হয় না? এটা তো হওয়ার কথা ছিল, কেন এটা হয় না? এটা কেন হয় এগুলো আমরা যে 9ম শ্রেণীতে শিখব, ঠিক আছে? এগুলা তোমাদের ক্লাসের নয়, ঠিক আছে না? আমরা 9ম শ্রেণীতে শিখবো। আপাতত তোমরা এই আর্গন পর্যন্ত ইলেকট্রন বিন্যাসগুলো করবে। তোমাদের আমি শীট দিয়েছি না? দেখবা ওই শীটের সর্ববামে যেটা আছে না, হ্যাঁ,
বামে যেটা আছে দেখবে শীটের বাম দিকে 1 2 করে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, ওইটাই হলো মৌলের পারমাণবিক সংখ্যা। তো কালকে তোমরা একটা কাজ করবা, 1 থেকে এই যে 18 নম্বর মৌলিক পদার্থ কয়টা কি কি আছে দেখো, হাইড্রোজেন থেকে শুরু করে আর্গন পর্যন্ত এইরকম ভাবে ইলেকট্রন বিন্যাসগুলো খাতায় করে নিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা, তো এই ক্লাসটি এই পর্যন্তই রাখছি। পরবর্তীতে আমরা এই অধ্যায়ের বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।